আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখি যে পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী। তো এখানে একটা চক দেয়া আছে, এই চকটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখেন যেখানে দেয়া আছে জীবের উচ্চতা দেয়া আছে, জীবের উচ্চতাকে ভাগ করা আছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। জীবের অবস্থানকে ভাগ করা হয়েছে সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ঠোঁটের উন্মুক্তিকে ভাগ করা হয়েছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত আর বিবৃত। তাহলে দেখেন এখানে খেয়াল করলে দেখো যেখানে দেয়া আছে জীবের উচ্চতা যদি খেয়াল করে দেখি যে এই রস্যই শব্দটা যেটা রস্যই শব্দটা আমরা যদি বলি জীবের উচ্চতা কেমন তাহলে আমরা বলবো উচ্চ। আর যদি বলি জীবের অবস্থান তাহলে বলবো যে সম্মুখে। আর যদি বলি ঠোঁটের উন্মুক্তি বলি তাহলে আমরা বলবো কি সংবৃত। একইভাবে রস্যু যেটা আছে সেটা আমরা যদি বলা হয়, যদি পরীক্ষায় আসে যে রস্যু ধ্বনি উচ্চারণ করতে ঠোঁটের উন্মুক্তি কেমন হবে আমরা বলবো কি সংবৃত। যদি বলে এই রস্যু ধ্বনি উচ্চারণ করতে জীবের অবস্থান কেমন কোথায় যায় আমরা বলবো পশ্চাৎ মানে পেছনে। যদি বলে এই রস্যু ধ্বনি উচ্চারণ করতে জীবের উচ্চতা কেমন হবে আমরা বলবো যে উচ্চ থাকবে। একইভাবে দেখেন এখানে আছে এ দেয়া আছে, এ ধ্বনি যখন আমরা উচ্চারণ করব তখন জীবের উচ্চতা হবে উচ্চ মধ্য, আর জীবের অবস্থান হবে কোথায় সম্মুখে। আর ঠোঁটের উন্মুক্তি কোথায় হবে, ঠোঁটের উন্মুক্তি অর্ধ সংবৃত। একইভাবে উ এর ক্ষেত্রেও একইভাবে এ আছে, অ আছে, সরায়া আছে, যেটা এটা সরায়া ক্ষেত্রে দেখেন সরায়া যেটা সেটা আমরা যদি বলা হয় যে সরায়া ধ্বনি উচ্চারণ করতে জীবের উচ্চতা কেমন হবে সেটা বলবো নিম্ন। যদি বলে সরায়া ধ্বনি উচ্চারণ করতে জীবের অবস্থান আমরা বলবো যে মধ্য, জীবের অবস্থান মাঝখানে থাকবে। যদি বলা হয় সরায়া ধ্বনি উচ্চারণ করতে ঠোঁটের উন্মুক্তি কেমন হবে আমরা বলবো বিবৃত। এই যে বিষয়টা এখানে অনেক কিছু, এই যে এখানে লেখা আছে এই উপর থেকে এই নিচ পর্যন্ত এই লেখাটাই এটাই এই চকে আমি এতক্ষণ যা বললাম তাই এখানে লেখা আছে। তাই এই এতটুকু জায়গা যদি আমরা না পড়ি তাহলে কোনো সমস্যা নাই, কারণ এইখানেরটা এখানেই লেখা আছে। এখানে লাইন বাই লাইন দেওয়া আছে, এখানে চক দেওয়া আছে। তাহলে আমাদেরকে শিখতে হবে কিভাবে, যে যদি বলা হয় যে উ ধ্বনি এর জীবের উচ্চতা আমরা বলবো উচ্চ মধ্য, উ ধ্বনি জীবের অবস্থান বলবো পশ্চাৎ, যদি বলে উ ধ্বনি ঠোঁটের উন্মুক্তি আমরা বলবো অর্ধ সংবৃত। এটা আমরা ভালোভাবে মুখস্থ করব। নিচে আমরা যদি দেখি অনুনাসিক স্বরধ্বনি এখানে দেয়া আছে নিচে, তাহলে দেখা আছে কি ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়ে আসে। অনুনাসিক, অনুনাসিক মানে কি নাসিক শব্দের অর্থ হচ্ছে নাক। কোন একটা ধ্বনি যদি আমরা উচ্চারণ করবার সময় যদি বাতাস নাক দিয়ে বের হয়ে যায় তাহলে সেটা বলা হয় অনুনাসিক বলা হয়। তাহলে ধ্বনিগুলো উচ্চারণের সময় যদি কোমল তালু মানে কি আমাদের তালু কিন্তু একটা শক্ত একটা নরম আছে, একটু শক্ত জায়গায় আছে একটু নরম জায়গা আছে, কোমল তালু যদি খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়ে যায়, এই নাক দিয়ে বের হয়ে যাওয়াকে বলা হয় কি অনুনাসিক্য বা নাসিক্য বলা হয়। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এটা এখানেই দেওয়া আছে এই বিষয়ে, ঠিক আছে। এগুলোকে বলা অনুনাসিক ধ্বনি বলে, যদি নাক দিয়ে বের হয়ে যায় সেটা বলে অনুনাসিক বলা হয়। তো স্বরবর্ণ যদি আমরা অনুনাসিক মানে নাসিক্য ধ্বনি লিখতে চাই তাহলে আমাদের কাজ হবে কি ওই যে বর্ণগুলো লিখে তার উপরে চন্দ্রবিন্দু দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব। আবারও বলতেছি যে আমরা যদি স্বরবর্ণ যেটা যে সরু সরাই হ্রস্ব ই দীর্ঘ ই এইগুলো যদি অনুনাসিক্য আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, একটা তৃতীয় ব্র্যাকেট দিব, এর ভিতরে সরু সরাই অক্ষরগুলো লিখবো, লিখে উপরে চন্দ্রবিন্দু দিব, তাহলে সেটা অনুনাসিক হবে। দেখেন মৌলিক স্বরধ্বনি দেওয়া আছে, যেমন আমরা একটু আগে পড়ছিলাম মৌলিক স্বরধ্বনি আগের অধ্যায়, যেমন সরু সরাইয়া হ্রস্ব ই হ্রস্ব এইগুলো। আর এখানে বলছে যদি অনুনাসিক মানে কি নাসিক্য ধ্বনি যদি বলে তাহলে কি এই অক্ষরগুলো উপরে চন্দ্রবিন্দু দিব আর কি দিব তৃতীয় ব্র্যাকেট দিব, তৃতীয় ব্র্যাকেট দিয়ে আমরা লিখব। অর্ধ স্বরধ্বনি কাকে বলে, যদি অর্ধেকটা স্বরধ্বনি হয়, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলো বলে অর্ধ স্বরধ্বনি, যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারণ হয় না। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে চারটা, কোনগুলো চারটা, পরীক্ষা আসতে পারে যে অর্ধ স্বরধ্বনি কয়টা, আমরা উত্তর বলবো কয়টা চারটা। কোনগুলো, সেটা হচ্ছে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ এবং উ, এই চারটাকে বলে অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে টেনে দীর্ঘ করা যায় না। পরীক্ষায় আসতে পারে যে নিচে কোনটাকে টেনে দীর্ঘ করা যায় না, সেটা ওই চারটার মধ্যে যেটা অপশন থাকবে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ উ। স্বরধ্বনি কিন্তু উচ্চারণ করে টেনে দীর্ঘ করা যায়, যেমন সরাই আ, এবার দীর্ঘ করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখা যায় যে দেশে যেমন চাই শব্দে দুইটা স্বরধ্বনি আছে, চাই কিভাবে, চাই শব্দে দুইটা স্বরধ্বনি কিভাবে আছে, চ আকার চা, তাহলে চ সাথে আকার আছে, আ মানে কি স্বরধ্বনি, আর হ্রস্ব ই তাহলে দুইটা আছে আ এবং হ্রস্ব ই, তাহলে আ হলো পূর্ণ স্বরধ্বনি আর হ্রস্ব ই হলো অর্ধ স্বরধ্বনি। কিভাবে, ওই যে আমরা বললাম তো অর্ধ স্বরধ্বনি চারটা, কোনগুলো, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ উ। তাহলে পরীক্ষা যদি আসে যে চাই শব্দে কয়টা স্বরধ্বনি আছে আমরা বলবো দুইটা,
এবার কিভাবে চ আকার, আকার আছে, আকার মানে সরাইয়া, আর রস্যই দুইটা, এর মধ্যে আ হলো পূর্ণ স্বরধ্বনি আর রস্যই হইলো কি অর্ধ স্বরধ্বনি। একইভাবে লাউ দেওয়া আছে, লাউ শব্দটা যদি আমরা ভাঙি দুইটা পাবো স্বরধ্বনি, কিভাবে ল আকার, তাহলে সরাইয়া আছে, আকার মানে সরাইয়া, রস্য উ, তাহলে সরাইয়া মানে হচ্ছে আপনার পূর্ণ আর রস্য হচ্ছে অর্ধ স্বরধ্বনি। দ্বি স্বরধ্বনি কাকে বলে? যদি পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হয় তাহলে বলে দ্বি স্বরধ্বনি। আমরা যে চাই বললাম, চায়ের মধ্যে একটা পাইলাম পূর্ণ আর একটা পাইলাম অর্ধ। লাউ কথাটা যে বললাম, লাউ এর মধ্যে ল আকারের মধ্যে একটা হইলো সরাই হইলো পূর্ণ আর রস্য হইলো অর্ধ। তাহলে এই যে চাই এবং লাউ এই দুইটা শব্দের মধ্যে একটা পূর্ণ পাইছি আর একটা অর্ধ পাইছি, একটা পূর্ণ আর একটা অর্ধ পাইলে সেটা বলা হয় দ্বি স্বরধ্বনি। যেমন ওই যে লাউ উল্লেখ করলো, একইভাবে তাই, কিভাবে ত আকার তা রস্যই তাই, তাহলে সরাইয়া হচ্ছে আপনার পূর্ণ স্বরধ্বনি আর রস্যই হচ্ছে অর্ধ। অর্ধ কয়টা? চারটা। কি কোনটি? রস্যই, রস্য উ, এ উ। একইভাবে এখানে সবগুলো আছে দেখেন, যেমন দেখা আছে নয়, নয় শব্দটাকে আমরা যদি ভাঙি, দন্ত ন যোগ অ আছে, ন, দন্ত ন যোগ অ, তাহলে অ আর অন্তস্থ অ আমাদের এ, নয়, ঠিক আছে। এখন প্রশ্ন তো বলতে পারে অন্তস্থ অর মধ্যে এ আইলো কই থেকে? অন্তস্থ অ তো অন্তস্থ অ, এ পাইলাম কিভাবে? আমি ধ্বনি উচ্চারণ বলতেছি, আমরা যদি বলি নয় বলি মনে হয় যে এ বলতেছে, নয় নয় এ বলতেছে, ওইটা বলতেছে, ঠিক আছে। লিখলে তো অন্তস্থ অ লিখি, কিন্তু আমি যদি মানে যারা লেখাপড়া জানে না তাদের কাছে মনে হবে নয় মানে কি ন যোগ এ, নয়, এরকম মনে হবে। তারপরে দেখেন মৌ, ঠিক আছে, মৌ। তারপরে দেখেন বউ, দেখেন উচ্চারণটা দেয়া আছে, উচ্চারণ বলতেছে, আমি আবার বলতেছি যে উচ্চারণটা মনে হয়। বাংলা বর্ণমালায় দুইটা দ্বিস্বর আছে, সেটা হচ্ছে ওই এবং ও। এটা বলা হয় দ্বিস্বর, মানে কি দুইটা স্বরধ্বনি আছে। ওইকে যদি আমরা ভাঙি তাহলে ও এর মধ্যে আছে অ যুগ রস্যই আছে, উ যুগ রস্যই আছে, ওই, ঠিক আছে। ওইকে বাংলা কি আছে? উ যুগ রস্যই। আর ঔকে যদি ভাঙি তাহলে আছে উ যুগ রস্য উ, ঔ। তাহলে আমরা বললাম কি যে ওই যদি আমরা ভাঙি, ওই হচ্ছে উ যুগ রস্যই। একটার মধ্যে আমি লিখেছিলাম একটা আগের অধ্যায় যে ওই বাংলা হয় অ যুগ রস্যই, এটা অন্যান্য বইয়ে লেখা, কিন্তু নবম দশম শ্রেণী বইয়ে লেখা আছে ওইকে বাংলা হবে উ যুগ রস্যই। কিন্তু যারা চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা দিতেছে এইসব বইয়ে আমি দেখলাম যে ওইকে বাংলা পাওয়া যায় অ যুগ রস্যই, আর ওকে বাংলা পাওয়া যায় অ যুগ রস্য। এখন এই নবম দশম শ্রেণী বইয়ে যেটা আছে সেটাই আমাদেরকে শিখতে হবে। ওইকে বাংলা পাই কোনটা? ওইকে বাংলা উ যুগ রস্যই, আর ওকে বাংলা পাই আমরা উ যুগ রস্য উ। এই বইয়ে যেটা আছে সেটাই শিখতে হবে। এখানে অনুশীলনী দেওয়া আছে, 8টা সঠিক উত্তর দেওয়া আছে, 8টা দেওয়া আছে। 1 নম্বর বলছে উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি বাক করা হয়? ক আছে উচ্চতা, খ হচ্ছে সম্মুখ, গ হচ্ছে পশ্চাৎ, ঘ হচ্ছে সবগুলি সঠিক। এখানে 8টা প্রশ্ন আছে, এই 8টা প্রশ্নের উত্তরের জন্য 8টা কমেন্ট করে উত্তরটা লিখে দেন। তোমাদের মধ্যে যারা 8টার মধ্যে 8টাই সঠিক উত্তর দিবে তাদের জন্য পুরস্কার আছে। অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর যেটা আছে সেটা লেখো, 1 নং উত্তর লেখো, যদি ক হয় লেখো 1 নং ক লিখে একটা কমেন্ট করো, 2 নং যদি গ হয় 2 নং গ লিখে একটা কমেন্ট করো। এভাবে 8টার জন্য 8টা কমেন্ট করতে হবে। কেউ যদি একটা কমেন্টে 8টা প্রশ্নের উত্তর লিখে দেয় তাহলে হবে না, 8টা প্রশ্নের জন্য 8টা কমেন্ট করো। কিভাবে? 5 নং প্রশ্নের জন্য লেখো 5 নং উত্তর গ, 1 নং এর জন্য লেখো 1 নং উত্তর ক লিখে কমেন্ট করো, 2 নং এর জন্য লেখো 2 নং উত্তর গ, এভাবে লিখে 8টার জন্য 8টা কমেন্ট করো। যাদের এই 8টা প্রশ্নের সঠিক হবে তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে, এবং এই পুরস্কার 10-20 টাকা বা 50 টাকা নয়, অনেক দামি একটা পুরস্কার। যারা কমেন্ট করবে তাদের সাথে যোগাযোগ করা হবে। তো আমরা নেক্সটে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব।